সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র সংবাদ মাধ্যমের উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি ইরশান নাসুল্লাহ। দর্শক, আর আলোচনা অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজাকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করবো, তবে আলোচনা শুরুর আগে আমরা একটু পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলো দেখে নিই। আজকে পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে প্রথম আলোতে দর কষাকষিতে দুর্বল সরকারের সফলতা কম, শেষ সময়ে ব্যবসায়ীদের দ্বারস্থ সরকার। আমার দেশ, এনসিপির তরুণ তুর্কিরা নির্বাচনী মাঠে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতির দিন, সেনা সদরে নির্বাচনী পর্ষদ উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা। দৈনিক ইনকলাব, 40 বছরে এমন ব্যবসা সংকটে পড়েনি দেশ, ঐকমত্য কমিশনও কি চায়। তত্ত্বাবধায়ক প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐক্যমত হয়নি, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সমকাল, রাজনৈতিক মামলা প্রত্যাহারে ধীরে চলছে জেলা কমিটি, সরকারের দুর্বল প্রস্তুতিতে ব্যবসায়ীরা হতাশ শুল্ক বিষয়ে। বাংলাদেশ প্রতিদিন, কিছুতেই হচ্ছে না ঐক্য, ব্যাংক লুট ও চোরাচালানের টাকা পাচার বিদেশে। যুগান্তর, অপরাধের পারদ ঊর্ধ্বমুখী, গোপালগঞ্জে গণগ্রেফতার হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা। কালের কণ্ঠ, রাজনীতিতে বিভক্তি স্পষ্টতর, মির্জা ফখরুল বলেছেন হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না। এছাড়া ব্যবসা বাণিজ্যে ধস, হতাশ ব্যবসায়ীরা। দৈনিক কালবেলা, 77,000 টাকার কাজ নিতে কোটি টাকা ঘুষ, হামলা বাধায়ও থামবে না এনসিপি, পদযাত্রার একটি সংবাদ ওদের। দেশ রূপান্তর, কর্মকর্তা থেকে কর্মকর্তা নিয়োগ ও অদক্ষতা, গুলশানে অর্ধেক দামে ফ্ল্যাট নেন সাবেক প্রধান বিচারপতিও। দৈনিক নয়া দিগন্ত, কমিশনের সামনে কঠিন পরীক্ষা, উচ্চকক্ষ নির্বাচন পদ্ধতি নিয়ে এ সপ্তাহে সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রের শুল্ক আঘাতে বিপর্যয়ের মুখে দেশের অর্থনীতি, চাকরি হারানোর সংখ্যায় 10 লাখ শ্রমিক। দৈনিক মানবজমিন, ছিনতাইয়ের দাদন ব্যবসা, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সামরিক কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ। এছাড়া প্লট বরাদ্দ দুর্নীতি মামলা, হাসিনা সহ 23 জনের অনুপস্থিতিতে বিচার চলবে। বণিক বার্তা, অর্থনীতিতে প্রবাসীদের অবদানের প্রতি শ্রদ্ধা, দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয়। শক্তিশালী হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা, চলতি বছরে 3টি যৌথ মহড়া। দি ডেইলি স্টার, 5-member search panel proposed, parties can't agree on PM holding multiple posts. Student union election, DUJU set for September push, other university lag behind. New Age, many victims yet to get any help, parties near consensus on caretaker government. এই ছিল মোটা দাগে আজকে শিরোনামগুলো। আমরা একটু শুরুতেই আসলে, যেহেতু ঐক্যমত্য কমিশন নিয়ে বেশ কয়েকটি সংবাদ আছে, ঐক্যমত্য কমিশনের বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। দীর্ঘদিন থেকে এই ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে, সেখানে এখন পর্যন্ত আসলে যে সব বিষয়গুলো নিয়ে ঐক্যমত হওয়ার কথা সবগুলো তো হয়নি। বিশেষ করে যেগুলো আসলে কেয়ারটেকার সরকারের বিষয়ে তারা একমত হয়েছে, কিন্তু সেটি প্রধান কে হবেন সেগুলো নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, কিংবা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একই হবেন, এটি নিয়েও আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের টানাপোড়েন রয়েছে। আসলে সংস্কার কমিশন বা ঐক্যমত্য কমিশন কতটা এগোতে পেরেছে, রাজনৈতিক দলেরই আসলে সেখানকার পরিস্থিতি আসলে কি? ধন্যবাদ। প্রথমে যে বিষয়টা বিবেচনা করা উচিত, ঐক্যমত্য কমিশন সব বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারবেন এই ধারণাটাই আসলে ঠিক নয়। রাজনৈতিক দল যেহেতু ভিন্ন, তাদের দেশ সম্পর্কিত চিন্তা ভিন্ন, দেশ পরিচালনা করার পদ্ধতি সম্পর্কে তাদের ধারণা হয়তো ভিন্ন। তারা কোন জায়গাটা একমত হতে পারেন সেই জায়গাটা খুঁজে বের করা দরকার। যে 166টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হচ্ছিল, আমার মনে হয় যে এগুলোকে আরও সংক্ষিপ্ত করা উচিত ছিল। যদি এরকম হতো যে আপনারা কি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নির্বাচন চান কি চান না, আমরা দেখতাম খুব দ্রুত এটাতে ঐক্যমত প্রতিষ্ঠা করা যায়। একটা বিষয় আছে না, যে আপনি প্রশ্নটা কেমন করবেন উত্তরটা তো তেমনই আসবে। যদি প্রশ্নটার মধ্যেই জটিলতা থাকে তাহলে উত্তরগুলো আরও জটিল হয়ে যায়। তাহলে আমরা যদি এক এক করে দেখতাম, তাহলে তত্ত্বাবধায়ক সরকার যদি চান, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশনটা কীরকম হতে পারে? এটা কি 5 সদস্য বিশিষ্ট হবে, না 7 সদস্য বিশিষ্ট হবে, না 9 সদস্য বিশিষ্ট হবে? নিশ্চয়ই একটা জায়গায় একমত করা হওয়া যেত। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফরমেশনের পদ্ধতিটা কী হবে? সেটা কি রেজিস্টার্ড দলগুলোর কাছ থেকে প্রস্তাব নেওয়া হবে,
সবাই হ্যাঁ প্রস্তাব নেওয়া হবে। আচ্ছা, এই প্রস্তাব যা নেওয়া হবে তার উপর সবাইকে স্টিক করবেন, নাকি এই প্রস্তাবগুলোকে কাউকে না কাউকে দায়িত্ব দেওয়া হবে এগুলোকে যাচাই বাছাই করার জন্য? তাহলে অবশ্যই যাচাই বাছাই করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কে হবেন বা কারা হবেন, এভাবে যদি আলোচনাটা আসতো। এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন। ব্যক্তি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সিলেক্ট করাটা কিন্তু খুবই টাফ। এটা আমরা যখন 90-এর ছাত্র আন্দোলনের সময় ছিলাম তখনও এই প্রশ্নটা এসেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানটা কীভাবে নির্ধারিত হবে। কোনো ব্যক্তিকেই সবাই একমত হয়ে যাবেন কোনো ব্যক্তির পক্ষে এমন নাও হতে পারে। তখন আমরা বলছিলাম তাহলে প্রতিষ্ঠান হিসেবে সামনে আসুক, প্রতিষ্ঠান প্রধান হিসেবে আসবেন। এবং আমরা তখন বলেছিলাম যে বিচারপতিদের মধ্যে থেকে প্রধান বিচারপতি, যেহেতু তার একটা তো সিলেকশন প্রসেস আছে, তার একটা কার্যপদ্ধতি আছে, সবচেয়ে বড় কথা বিচার বিভাগের উপর মানুষের আস্থা না থাকলে মানুষ তার কোথাও আস্থা রাখতে পারবে না। যদি এই জিনিসটা আমরা দাঁড় করাতে পারি যে বিচার বিভাগ হচ্ছে মানুষের আস্থার সর্বশেষ জায়গা, তাহলে সেই বিচার বিভাগের প্রধান যিনি, তাকে আমরা এখানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দেখতে পারি। 90-এ কিন্তু এটা অ্যাকসেপ্টেড হয়েছিল। আমরা মনে করি এরকম করে কিছু ইনস্টিটিউটকে আমাদের দাঁড় করানো দরকার। দুঃখের সঙ্গে এটা বলতে হয়, গত 53 বছরে আমাদের কনস্টিটিউশনে যেমন প্রচুর কাটাছেঁড়া হয়েছে, আমাদের ইনস্টিটিউশনগুলো কিন্তু তার স্বাধীনতা হারিয়েছে। ফলে কনস্টিটিউশন এবং ইনস্টিটিউশন দুটোই আমাদের এখানে তাদের গলা টিপে ধরা হয়েছে। ফলে এই যে অভ্যুত্থান, এর মধ্য দিয়ে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, গণতন্ত্রের পক্ষে মানুষের মনোভাব এবং গণতন্ত্রের পথে মানুষের যাত্রা, সেক্ষেত্রে আবার ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং, লায়াবিলিটি বিল্ডিং এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি এটাও বিল্ডিং করা দরকার। যে আমি একটা ইনস্টিটিউটের প্রধান, এটা কিন্তু ব্যক্তি নয়, এর পেছনে একটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা, এর সঙ্গে আছে একটা চেয়ারের মর্যাদা। এইভাবে যদি আমরা একটু দেখতে পারি তাহলে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের বা তত্ত্বাবধায়ক সরকারের যদি প্রধান, সেক্ষেত্রে আমরা একটা ইনস্টিটিউশনকে বেছে নিতে পারবো। এক্ষেত্রে খুব একটা থাকার কথা নয়। তারপরে প্রশ্ন আসতে পারে এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কতদিন হবে, কাজের পদ্ধতিটা কি হবে, এটা কি অন্তহীন সময়কালীন চলবে? আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যারা থাকবেন তাদের দায়িত্বটা কী হবে? এর আগে আমরা দেখেছি যে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে থাকবেন আমাদের পুলিশ, বিচার, আমাদের সংবিধান অনুযায়ী। কিন্তু পুলিশ এবং প্রশাসন তারা যদি মনে করে তত্ত্বাবধায়ক সরকার থাকবেন 3 মাস, তারপর তো আমি তো আবার আমার প্রতিষ্ঠানের কাছে ফিরে যাব, তাহলে কেন আমি তত্ত্বাবধায়ক সরকারের সব কথা মানব? ফলে ভবিষ্যতের প্রমোশন, ভবিষ্যতের বদলি, ভবিষ্যতের সুযোগ সুবিধার কথা তারা চিন্তা করেন এবং তারাও ভাবতে থাকেন যে নেক্সট গভর্নমেন্ট কে আসতে পারে, ফলে তার পক্ষে কোনো রকমের কাজ করা যায় কিনা। এই জায়গাটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, যে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে আমাদের পুলিশ এবং প্রশাসন থাকবে তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কিভাবে আমরা তৈরি করব, এইগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আলোচনাগুলো আমরা একটা জায়গায় স্ট্রিমলাইন করতে পারব। বিতর্ক আসতে পারে একই ব্যক্তি কি প্রধানমন্ত্রী হবেন, সংসদ নেত্রী হবেন, দলীয় প্রধান হবেন কিনা। হ্যাঁ, এ প্রশ্ন হতে পারে যে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হলে স্বেচ্ছাচারের ক্ষেত্র তৈরি হয়, এটা তো ঠিক। তাহলে আবার প্রত্যেকটা দলের তো একটা রিলেটিভ ইন্ডিপেন্ডেন্স আছে, প্রত্যেকটা দল নিজের মতো করে দল পরিচালনা করার তার একটা গঠনতান্ত্রিক বিধান আছে। তো সেই দুটোর মধ্যে কীভাবে সমন্বয় সাধন করা যায় এটা খুঁজে বের করা। 3-এর জায়গায় 2 হতে পারে কি না, যে এক ব্যক্তি 3টা পদ হোল্ড করতে পারবেন না 2টা পদ হোল্ড করতে পারবেন। আমার মনে হয় এই আলোচনাটা খুব জটিল হওয়ার কথা না। যতটা জটিল মনে করা হচ্ছে আমার মনে হয় যে এটা ততটা জটিল হবে না। আমার সবচেয়ে বড় সন্দেহ জাগে এটি কি সময়ক্ষেপণের কৌশল কিনা। কেন আপনার কাছে এটি মনে হলো সময়? যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আপনি যেটি বলছিলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে তো গত 15-16 বছরে সেগুলো মোটামুটি বলা যায় যে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর আগে আমরা তত্ত্বাবধায়ক সরকার বিচারপতিদের বয়সও বাড়ানোর চেষ্টা করে এক ধরনের করা হয় এবং সেটিকে কেন্দ্র করে পরে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করা হচ্ছে সেক্ষেত্রে মানুষের আস্থার জায়গাটা তো আর থাকছে না। সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আস্থার জায়গাটা নেই বলে তো মানুষ বিগত সরকারের কোনো কথাকে বিশ্বাস করেনি। মানুষ মনে করছে সরকার যা বলবেন তার বিরোধিতা করাটাই গণতান্ত্রিক অধিকার এবং গণতন্ত্রের কর্তব্য। তার ফলে এইটা থেকে তো আমরা একটা মেসেজ পেয়েছি যে জনগণের চিন্তার বিপরীতে, ইচ্ছার বিপরীতে পুলিশ, প্রশাসন, আর্মি দিয়েও ক্ষমতায় টিকে থাকা যায় না, অসম্মানজনকভাবে বিদায় নিতে হয়, দেশ ত্যাগ করতে হয়। তাহলে এখান থেকে রাজনৈতিক দলগুলোর নিশ্চয়ই একটা মেসেজ তারা পেয়েছেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা এখন ভাবব যে হ্যাঁ, আমার কথাটাই শেষ না, এটাই ফাইনাল না, জনগণের কথাটাই হচ্ছে শেষ কথা। তাহলে আমরা কোনো একটা দল
কোনো একটা বিষয়কে খুবই ভালো জিনিস মনে করে জনগণের কাছে নিয়ে গেলাম, জনগণ যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কি করব? জোর করে ওষুধ খাওয়ানোর মতো করে কি গণতন্ত্র খাওয়ানো যাবে? নাকি তার জন্য একটু সময় নিতে হবে, জনগণকে যাচাই বাছাই করার সময় দিতে হবে, প্রয়োজনে 5 বছর দেরি হবে, কিন্তু জনগণের মতামতটা তো নিতে হবে। এই বোধটা যদি তৈরি হয় তাহলেই হবে কি ইনস্টিটিউশনগুলো তার স্বাধীনতাটা ফিরে পাবে আর কনস্টিটিউশন রক্ষা পাবে। আমরা সংবিধানকে এতই মাথার উপরে তুলে রাখি যে কখনো কখনো এত উপরে তুলে রাখি যেটা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। আবার যখন প্রয়োজন হয় সংবিধানকে উপেক্ষা করতেও একদম দ্বিধা করি না। তো ফলে সংবিধানকে উপেক্ষা করাও নয়, সংবিধানকে একদম ঊর্ধ্বে তুলে রাখাও নয়, সংবিধানকে জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে তোলা দরকার। সেই ক্ষেত্রে আমরা মনে করি সংবিধানের যে বিধানগুলো আছে সেগুলো না মানলে কি হবে, তার শাস্তির বিধানটা কি। নির্বাচন কমিশন সুষ্ঠু অবাধ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে, তারপরে প্রত্যেকটা নির্বাচন কমিশন বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাহলে সেই নির্বাচন কমিশনগুলো কোন আইনের আওতায় আসবেন, কোন জবাবদিহির মধ্যে আসবেন? কাউকে কি আমরা এতখানি ইমিউনিটি দিতে পারি যে তিনি যা করবেন সেটাই ঠিক এবং তার মতের বাইরে যাওয়া যাবে না? এমনকি এই প্রশ্নটাও আমাদের আসতে পারে, কোনো বিচারের রায় সেটা নিয়ে কি মানুষ আলোচনা করতে পারবে না? বিচারপতির রায়, হ্যাঁ এটা আমরা মেনে নেব, কিন্তু এই রায়ের যে ভিন্নতা হতে পারে না এই ধরনের ব্যাখ্যা কি আসতে পারে না? কিন্তু আমরা মনে করেছি যে বিচারপতির কথা অমান্য করলেই সেটা আদালত অবমাননার শামিল হয়ে যাবে। তো এগুলো একসময় এরকমও তো হয়েছে, বিচারপতির গাড়িকে স্যালুট করেনি বলে পুলিশ কনস্টেবল তো বটেই এবং পুলিশের এসপিকে পর্যন্ত তলব করা হয়েছিল। তো এইগুলো আমরা দেখেছি যে বিচারালয়ের মতন জায়গাও সে কিন্তু গণতান্ত্রিক চর্চাটা করেনি। আর একটা খবর আমরা দেখেছি যেটা একটু পরে হয়তো আপনি বলবেন, একদম সরকারি নির্ধারিত যে ব্যয়, সেই ব্যয় দিয়ে তো একটা মানে বিল্ডিং তৈরি হয়, তারপর সরকার তার একটা দাম ঠিক করে, সেই দাম ঠিক করারও 50% দামে প্রধান বিচারপতিও যদি মানে ফ্ল্যাট নেন, এখানে দুইটা প্রশ্ন। আচ্ছা, একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির 3000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দরকার হয় কি না, এটাগুলো এক। 2 নম্বর, সরকারের অর্থ তিনি অপচয় করতে পারেন কি না, নির্ধারিত যে দাম এলাকার তার চেয়ে অর্ধেক দামে তিনি এটা কিনতে পারেন কিনা। তিনি তো নীতি প্রতিষ্ঠার শপথ নিয়েছিলেন। তারপরে হলো এরপরেও যদি 4 কোটি টাকা লাগে, তার সারা জীবনের যে আয় এবং আয়ের পরে তার যে সঞ্চয়, তাতে 4.5 কোটি টাকা হতে পারে কি না, এই প্রশ্নগুলোও তো আসতে পারে। তাহলে আমরা কেউ যেন জবাবদিহির বাইরে না থাকি। যে মানুষটা মাসে 30,000 টাকা বেতন পায় তিনি কিন্তু ট্যাক্সের আওতার মধ্যে চলে আসেন। আর যাদের এত আয়, 4 কোটি টাকা 5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে পারেন, তাদের আয়ের হিসাব নিকাশটা হবে না কেন? কেন আমাদের সংবিধানের যে 20 নম্বর অনুচ্ছেদে বলা ছিল অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, মানে যা আমি উপার্জন করি নাই সেটা ভোগ করব কিভাবে? তাহলে আমার সারা জীবনের সঞ্চয় কত হতে পারে, আমার আফটার রিটায়ারমেন্ট আমি কত পেতে পারি, আমার হাতে কত টাকা থাকতে পারে, আর আমি কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে পারি, এগুলো কেন দুদক কোনো দিন এগুলো নিয়ে খোঁজ করলো না? পত্রিকায় যখন খবর আসে দুদক তখন নড়ে চড়ে ওঠে। তাহলে দুদকের নিজস্ব তার মেকানিজম কি থাকবে না? কিন্তু এখানে তো আমাদের রাষ্ট্রের একটা দ্বৈত নীতি রয়েছে যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, কিন্তু আবার আমরা তো কালো টাকা সাদা করার সুযোগ বাজেটে দিয়ে দিচ্ছি। একটা দ্বৈত নীতি তো থাকছে এখানে, সেই সুযোগটা তো নিচ্ছে রাষ্ট্রীয় দুইটা দিক আছে। একটা হচ্ছে রাষ্ট্র কালো টাকাকে সাদা করে যেমন বাজেটের সময়, কিন্তু খেয়াল করে দেখুন আজ পর্যন্ত কোনো বাজেটেই কালো টাকা সাদা করার সুযোগ খুব বেশি লোক নেয়নি। তার মানে তারা পরোয়াই করে না যে আপনি সাদা করলেন কি কালো করলেন তাতে কিচ্ছু আসে না, টাকা তো টাকাই, এরকম মনে করে। 2 নম্বর হচ্ছে এখন পর্যন্ত কোনো প্রজাতন্ত্রের কর্মচারী তাদের বার্ষিক আর্থিক বিবরণী দেওয়ার জন্য বাধ্য হবেন, এই জায়গাটা এস্টাবলিশ করা যায়নি। তাহলে দেখছে আইন তো কাগজে লেখা থাকলো, আইন যতক্ষণ পর্যন্ত প্রয়োগ না হয় ততক্ষণ পর্যন্ত আইন কোনো মূল্য তৈরি করতে পারে না। আইন যতক্ষণ পর্যন্ত কাউকে সুরক্ষা দিতে পারে না ততক্ষণ পর্যন্ত এই আইনের কার্যকারিতা থাকে না। তাহলে আইন সুরক্ষাও দেবে, আইন প্রয়োগযোগ্যও হবে। কিন্তু আমাদের এখানে আইন শুধুমাত্র ভোকাবুলারিতে মানে বাক্যে আছে যে আমাদের আইনগুলো খুব ভালো কিন্তু প্রয়োগযোগ্য নয়। আচ্ছা, যে জিনিস প্রয়োগযোগ্য নয় সেই জিনিসকে আমরা ভালো হিসাবে সার্টিফিকেট দিচ্ছি কেন আমরা? ফলে এগুলো একটু আমাদের দেখা দরকার যে আইনকে অবশ্যই প্রয়োগযোগ্য করতে হবে।
একটি বিষয় সমকালে একটি সংবাদ হচ্ছে রাজনৈতিক মামলা প্রত্যাহারে ধীরে চলছে জেলা কমিটি। রাজনৈতিক মামলা প্রত্যাহারে যে কমিটি গঠন করা হয়েছে সেটি নিয়ে মূলত এই সংবাদটি। আমরা গত সরকারের সময় দেখেছি রাজনৈতিক মামলা প্রত্যাহারে কমিটি করা হয়েছে এবং ঢালাওভাবে মোটা দাগে মামলা প্রত্যাহার করা হয়েছে। এইরকম সম্ভাবনা তো এবারও রয়েছে যে নানান ধরনের ফৌজদারি মামলাগুলো প্রত্যাহার করা হবে, যেটির সাথে রাজনৈতিক কোনো সম্পর্কই নেই। রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কেন এই ধরনের মামলা নেওয়া হয়। যে কর্মকর্তা এই মামলাটা নেন তিনি সজ্ঞানে এই মামলাটা তো নেন নাকি তিনি চাপে পড়ে নেন? আচ্ছা, এই প্রক্রিয়াটা যদি অব্যাহত থাকে, আজকে যে দল ক্ষমতায় আছে বা যারা ক্ষমতায় আছেন তারা অতীতের মামলাগুলোকে রাজনৈতিক মামলা বলবেন, আর ভবিষ্যতে যারা আসবেন তাহলে বর্তমানেরটাকে রাজনৈতিক মামলা বলবেন। তাহলে রাজনৈতিক মামলার একটা ক্যাটাগরি করা উচিত, ঢালাও মামলাগুলোর একটা ক্যাটাগরি করা উচিত, অজ্ঞাতনামা আসামি করার বিষয়টাকে বিবেচনায় নেওয়া উচিত। এবং মিথ্যা মামলা হলে মিথ্যা মামলার জন্য যিনি দায়ী, যিনি মামলা দায়ের করেছেন এবং যিনি মামলা নিয়েছেন, এটা যদি মিথ্যা মামলা হিসেবে প্রত্যাহারই করা হয় তাহলে যিনি করেছেন তাকে শাস্তির আওতায় আনা উচিত, আর যিনি মামলা নিয়েছেন তাকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত। তা না হলে এটি কি ওই পেন্সিলের পেছনে লাগানো রাবারের মতো, লিখলাম আর মুছলাম, লিখলাম আর মুছলাম, তা লেখার কোনো দায় নাই, মোছার কোনো দায়িত্ব নাই। তো ফলে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা এটা যেমন খুবই দরকার, যে মিথ্যা মামলা প্রত্যাহার করার সাথে সাথে এটাও দেখা দরকার যে কেন এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। একটা মানুষের জীবন থেকে 5 বছর কেড়ে নেওয়ার পরে সেই জীবন কি ফিরিয়ে দেওয়া, সেই সময়টা কি ফিরিয়ে দেওয়া যাবে? একটা মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পরে তার যে মামলা পরিচালনা করতে গিয়ে আদালতের বারান্দায় তাকে দৌড়াদৌড়ি করতে গিয়ে যে পরিমাণ সময়, অর্থ, তার যে সামাজিক সম্মান সেগুলো হারিয়ে যায়, সেগুলোকে ফেরত দেওয়া যায়? ফলে মামলা দেওয়ার আগে, মামলা নেওয়ার আগে এই বিষয়গুলো যেন বিবেচনায় আসে সেটাও একটু ঠিক করা দরকার। মিথ্যা মামলা অবশ্যই প্রত্যাহার করতে হবে, কিন্তু সাথে সাথে এই কালচারটা তৈরি করতে হবে যে আপনার সঙ্গে আমার যে বিষয়ে বিরোধ, আমি সেই বিষয়ে আপনার সঙ্গে মামলা করতে পারি। যদি বিরোধটা হয় রাজনৈতিক মামলা হবে। তাহলে কেন প্লেট চুরির মামলা হবে? তাহলে কেন চামচ চুরির মামলা হবে? কিংবা কেন মুরগি চুরির মামলা হবে? তো এইগুলো তো রাজনীতিতে খুবই একটা কলঙ্ক তিলক তৈরি করে রেখেছে যে ক্ষমতায় যারা থাকেন ক্ষমতাটাকে কাজে লাগিয়ে যে কোনো মানুষকে যে কোনো সময়ে যে কোনোভাবে হয়রানি করার ক্ষমতা রাখেন। এই সংস্কৃতি থেকে তো বেরিয়ে আসা উচিত। একটা বিষয় খুব আলোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্কের আঘাতে বিপর্যয়ের মুখে দেশের রপ্তানি খাত বেশ সংকটে পড়েছে এবং আমরা 5ই আগস্টের পরে দেখেছি এক ধরনের অস্থির অর্থনৈতিক পরিস্থিতির কারণে আসলে রপ্তানি খাত হুমকিতে পড়েছে। সেই জায়গাটা আসলে এখন এই সরকারের যে ধরনের দর কষাকষি করা দরকার সেটি আসলে করতে পারছে না বলে মনে করছে ব্যবসায়ীরা। আপনাদের কি তাই মনে হয়? আমাদের তৈরি পোশাক খাতের অবস্থাতে একটা ভয়াবহ চলছে গত 1 বছর থেকেই। যে কোনো একটা বিপদ যখন এসে যায় তখন বিপদ নিয়ে সবাই সচেতন হয়ে ওঠে, কিন্তু বিপদ আসার আগেও তো অ্যাপ্রিহেন্ড করার দায়িত্ব কারো থাকে। তা আমাদের দূতাবাসগুলো কি করে, আমাদের বাণিজ্য দপ্তর কি করে, সেগুলো নিয়ে প্রশ্ন উঠবে। আমাদের তো দক্ষ মানুষরা সেখানে আছেন, আমাদের দেশের বিবেচনায় দক্ষ মানুষগুলো তো সেখানে আছেন। আমেরিকাতে যারা থাকছেন সরকারের প্রতিনিধি হিসাবে, তারা কি এগুলো খেয়াল করছেন না যে কিভাবে শুল্ক আরোপ করা হচ্ছে, কিভাবে দেশগুলো আলোচনা করে সেই শুল্ক কিছুটা কমিয়ে নেওয়ার চেষ্টা করছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যের একটা বৈষম্য ঘাটতি সবসময় আছে। প্রায় $10 বিলিয়ন ব্যবসা হলে আমরা 8.5 বিলিয়নের মতো আমেরিকাতে রপ্তানি করি, আমেরিকা থেকে আমদানি করি 1.5 বিলিয়নের মতো। ফলে আমেরিকান গভর্নমেন্ট তো এইরকম একটা সুযোগ নিতেই পারে। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার অনেক পথ আছে, তার মধ্যে বাণিজ্যও একটা বড় পথ। এবং আমাদের গার্মেন্টস রপ্তানির একটা বড় অংশ যদি একক দেশ হিসেবে ধরি, আমেরিকা হচ্ছে আমাদের গার্মেন্টস রপ্তানির বড় খাত। ফলে সেগুলো বিষয়গুলো আমাদের বিবেচনা করা দরকার ছিল। সেছাড়াও যে অ্যাকর্ড অ্যালায়েন্সের উপরেও তার প্রভাব রয়েছে যথেষ্ট। তো ফলে এই জিনিসগুলো কেন বিবেচনা আনা হয়নি, এটা একটা বিবেচনার বিষয়। আর যখন শুল্ক আরোপ হয়ে গেল তখন বাংলাদেশের সঙ্গে একই রকম ব্যবসা করে যারা, যদি বলি চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা এবং ভারত, আমরা যারা অ্যাপারেল এক্সপোর্টার, তো অ্যাপারেল এক্সপোর্টার যাদের সঙ্গে বাংলাদেশের একটা কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনে বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের খুবই একটা কম্পিটিশন রয়েছে, শ্রীলঙ্কা আছে। তাহলে তারা এই ক্ষেত্রে ভূমিকাটা কি পালন করছে এগুলো দেখা দরকার। আমরা সেই ভূমিকা পালন করতে চাইলাম না কেন বা পারলাম না কেন? আমাদের এখানে একটা অদ্ভুত সংস্কৃতি তৈরি হয়েছে গত 1 বছরে, বিশেষ করে সেটা হল যে প্রফেসর ইউনূস আছেন, সব ঠিক আছে, কিন্তু বাস্তবে কিন্তু সব ঠিক নাই। কোনো ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত তাৎপর্য কোনো সাফল্য আমাদের আসে নাই। এবং দেবপ্রিয় ভট্টাচার্য একটা দারুণ কথা বলেছেন যে এত নিষ্পাপ,
এত মানে কি তিনটা নিষ্পাপ বলেছেন যে গুণ থাকলেও হ্যাঁ যেগুলোকে গুণগুলোকে মানে দোষের মধ্যে নিয়ে আসছে, যে এই সরকারকে কোনো একটা কথা বললে তারপরে আমরা তো জানি আপনাদের বোঝাতে হবে না। তিনি বলছেন আগের সরকারকে বললে তারা শুনতেন কিন্তু মানতেন না, আর এই সরকারকে বলতে গেলে তারা আগেই বললেন আমরা সব জানি। তাহলে এত জানেন, তাহলে বিষয়গুলো ভূমিকা পালন করেন না কেন? এখন এই সরকার কি শুধু নিষ্পাপ সরকার হচ্ছে নাকি নির্বোধ সরকার হয়ে যাচ্ছে? এখন এতদিন সময় যাওয়ার পরেও যখন কাজ শেষ করতে পারলেন না, আমেরিকার সঙ্গে দর কষাকষিতে কোনো সাফল্য আনতে পারলেন না, এখন তিনি ব্যবসায়ীদেরকে আহ্বান জানাচ্ছেন। তাহলে এই আহ্বানটা আগে জানাতে পারলেন না কেন? শুরুতেই তো ব্যবসায়ীদের নিয়ে একটা কোর কমিটি করে আলোচনা করা যেত, করতে পারতেন। বরং তো আমরা এখানে বার্গেন করতে পারতাম এই জায়গায় যে দেখো আমরা তোমাকে $8 জিন্সের প্যান্ট দিই বলে তোমরা কিন্তু সস্তায় প্যান্ট পরতে পারো, ফলে আমি শুধু কাপড় রপ্তানি করে তা না, তুমিও তোমার জনগণও তো সস্তায় জিনিসটা পরে। তো ফলে দর কষাকষি মানে তো দুই দিক থেকে দর কষাকষি, আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট তো হতেই পারে। আর আমাদের এখানে আরেকটা বিষয় আমরা একটু মনে করি যে এই শুল্ক, পাল্টা শুল্ক, এইটা দিয়ে আমেরিকা কি খুব ভালো কিছু করতে পারবে? ইতিমধ্যে আমি কয়েকজনের তাদের পড়লাম, বিশেষ করে নোয়াম চমস্কি তো বলছেন যে এর পরিণতিটা আমেরিকার জন্য তার অর্থনীতিতে প্রভাব পড়বে, কারণ জিনিসপত্রের দাম তো বেড়ে যাবে। তিনজন অর্থনীতিবিদ, নাম করা অর্থনীতিবিদ, তারাও কিন্তু বলেছেন যে এই শুল্ক, পাল্টা শুল্ক, এইটা কিন্তু আমেরিকার অর্থনীতিতে একটা দীর্ঘমেয়াদী আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমেরিকার বাজারটাও তো চড়া হয়ে যাবে। আমেরিকার অল্প আয়ের মানুষেরা তাদের এই জিনিসপত্র কিনবেন কেমন করে? তারা তখন আয় বাড়ানোর জন্য দাবি করবেন, তার মানে তখন তাদের মজুরি বাড়াতে হবে। ফলে এটার কিন্তু যে কোনো কিছু অর্থনীতিতে এটা কিন্তু কনসিকুয়েন্স থাকে, তার সিকোয়েন্সটা কখনোই ব্রেক করা যায় না, একটার সঙ্গে আর একটা জড়াজড়ি করে থাকে। তো বাংলাদেশ সেই দিকগুলো দেখলো না, অথবা ওভার কনফিডেন্ট হওয়া, অথবা স্নেহ পাওয়ার প্রত্যাশা, আমাদেরকে আমেরিকান গভর্নমেন্ট আমাদের প্রতি স্নেহের দৃষ্টিতে তাকাবেন। একটা রাষ্ট্র তো এইভাবে চলে না। দুটো জিনিস খেয়াল করুন, আমেরিকা এদিকে শুল্ক আরোপ করছে, আবার আরেকদিকে বাংলাদেশের সঙ্গে সামরিক সে মহড়া দিচ্ছে। তা সামরিক মহড়া আমেরিকার ইন্টারেস্টে করছে, শুল্ক আমেরিকার ইন্টারেস্টে করছে, তাহলে বাংলাদেশের ইন্টারেস্ট কেন তুলে ধরতে পারবে না? এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা আতঙ্ক ছড়ানোর দিকটা আমরা দেখছি যে আমেরিকার যদি পোশাক রপ্তানি কমে যায়, বাংলাদেশে 10 লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। আসলে বাস্তবে এগুলো কিন্তু অতিরঞ্জিত। কেন 10 লক্ষ বেকার হবে? আমাদের যদি 37 বিলিয়ন কিংবা ধরেন $40 বিলিয়ন এক্সপোর্ট হয়, তার মধ্যে $8.5 বিলিয়ন হচ্ছে আমেরিকাতে, তো আমেরিকার সব কি বন্ধ হয়ে যাবে? এটা তো বন্ধ হওয়ার কথা না, জিনিসের দাম বাড়বে, বন্ধ তো হওয়ার কোনো কারণ নেই। তাহলে কেন বেকার হওয়ার প্রশ্নটা আসবে? বরঞ্চ এই বেকার হওয়ার ভয় দেখিয়ে শ্রমিকদের মজুরি কম দেওয়ার জন্য আবার একটা, আমরা তো দেখি যে দেশে কোনো ট্যাক্স বাড়লে সাথে সাথে তারা পণ্যের দাম বাড়িয়ে দেয়, তাহলে আমেরিকার ক্ষেত্রে ব্যবসায়ীদের পণ্যের দাম বাড়াতে সমস্যা কোথায়? তো ফলে আমাদের মনে হয় যে এটাকে অর্থনৈতিকভাবে দেখতে হবে। অর্থনৈতিক সক্ষমতা যেমন আমাদের অর্জন করতে হবে। যেমন ধরুন ভিয়েতনাম কেন এটা ফেস করতে পারে? ভিয়েতনামের এক্সপোর্ট $200 বিলিয়ন বেশি। ভিয়েতনাম তো স্বাধীন হচ্ছে 75 সালে, তো $200 বিলিয়ন উপর এক্সপোর্ট করে। আমরা এক্সপোর্ট করি 46, 47 কিংবা ধরেন $50 বিলিয়ন। তাহলে আমরা কেন আমাদের এক্সপোর্ট বাস্কেটটা বড় করতে পারছি না? আমাদের চামড়া, আমাদের চা, আমাদের পাট, এগুলোকে ধ্বংস করে দিয়ে শুধু গার্মেন্টসের উপর নির্ভর করলে দেশটাকে সবাই এরকম নিয়ন্ত্রণ করতে চাইবে। এবং যেই বাজারটা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, মানে অন্য দেশগুলোই তৈরি পোশাকে চলে আসছে, এখানে আসলে সরকার এবং ব্যবসায়ীদের একটা ব্যর্থতা রয়েছে কিনা নতুন মার্কেট খোঁজার ব্যাপারে? ব্যবসায়ীরা তো চাইবেন একটা সবসময় একটা সফট টার্গেট খুঁজে বের করতে। সফট টার্গেট হচ্ছে আমাদের স্বল্প মজুরি দেওয়া, আর কমফোর্ট জোন খুঁজে বের করতে, যেখানে তারা সহজে রপ্তানি করতে পারেন। এটা তো ব্যবসায়ীদের ব্যবসা, তারা প্রফিট ম্যাক্সিমাইজ করবেন। কিন্তু রাষ্ট্রের কাজ কি? আমাদের বাণিজ্য দপ্তরের কাজ কি? তার তো নানা ধরনের এক্সপ্লোর করতে হবে যে আমাদের আর কত ক্ষেত্র আছে। আমরা আমাদের বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন করার ক্ষেত্রে আগ্রহী, কিন্তু আমাদের এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়ানোর জন্য আমাদের যে এই যে চামড়া, খেয়াল করে দেখুন পৃথিবীর সবচেয়ে সস্তা চামড়া হচ্ছে বাংলাদেশে। একটা 2 লাখ টাকা দামের গরুর চামড়া আপনি 1,500 টাকায় বিক্রি করতে পারেন না, তেমন কত সস্তা। একটা ছাগল, যে ব্ল্যাক বেঙ্গল গোটের চামড়াটা বলছে সবচেয়ে সফট এবং ভালো চামড়া, সেই ছাগলের চামড়া 15 টাকা 20 টাকাও বিক্রি হয় না। কিন্তু জুতা কিনতে যাবেন, এই জুতা কিন্তু 5,000, 6,000, 7,000, এবং ভালো জুতা কিনতে গেলে 10,000 টাকাও লেগে যায়। তো জুতার দাম বেশি, চামড়ার দাম কম, এইরকম অদ্ভুত বৈষম্য অন্য কোথাও আছে? তার মানে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য যা করার সবই তারা করে। কিন্তু এই চামড়া আমরা প্রায় এই 22-23 কোটি বর্গফুট চামড়া যে পাই, এই চামড়াটাকে
কিভাবে কাজে লাগিয়ে আমি কি কাঁচা চামড়া রপ্তানিকারক দেশ হব নাকি চামড়া দিয়ে ফিনিশড গুড তৈরি করার দেশ হব? নজরটা এইদিকে নাই কেন? আমাদের পাট শিল্প দেখুন, পৃথিবীর দুর্দশাগ্রস্ত হয়ে রাষ্ট্রীয় সব পাটকলগুলো বন্ধ হয়ে গেল, বেসরকারি পাটকলগুলো আছে, চালু আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাঁচা পাট রপ্তানি করার আগ্রহটা বেশি। তাহলে এটা কেন হবে? আমরা পাটজাত পণ্য তৈরি করব না কেন? কিংবা আমাদের চিংড়ির একটা সম্ভাবনা একসময় দেখা দিয়েছিল, যদি এর জন্য জমি নষ্ট হয়েছে, তারপরে তো চিংড়ি চাষ হয়েছিল। সেই দুর্বৃত্ত ব্যবসায়ীরা চিংড়ির মধ্যে জেল ঢুকিয়ে দিয়ে সেই চিংড়ির মার্কেটটাও তো প্রায় নষ্ট করে দিয়েছে। সেই জায়গায় সরকার ভূমিকা পালন করতে পারলো না কেন? তারপরে আমাদের চা দেখুন, আমরা 10 কোটি কেজি চা এখন প্রোডাকশন করি। চায়ের অনেকগুলো বাগান তারা ঢুকছে, এনটিসির প্রায় এরকম 18টা বাগান, উৎপাদন প্রায় শূন্যের কোথায়। এই উৎপাদনটা যদি আরও বৈজ্ঞানিকভাবে করানো যেত, চায়ের উৎপাদন যদি বাড়তো, তাহলে আমরা তো চা এক্সপোর্ট এখন যে কমে আসছে, চায়ের এক্সপোর্টটা আমরা বাড়াতে পারতাম, এবং গোটা পৃথিবীতে চা পানের প্রতি মানুষের আগ্রহটাও বাড়ছে। তাহলে আমাদের এই অন্তত পাট, চা, চামড়া, এই তিনটা যেটার কাঁচামাল দেশের মধ্যেই আছে, এই এক্সপোর্টের জায়গাটা যদি বাড়াতে পারতাম, তাহলে আমাদের কিন্তু শুধু গার্মেন্টসের উপরে এত বেশি নির্ভরশীল হতে হতো না। আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেতে চাই। এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম কিছুদিন ভালো থাকলেও এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে অনেকটাই খারাপ পরিস্থিতি রয়েছে, এবং চাঁদাবাজি নিয়ে একটাই সংবাদ মানব জীবনে রয়েছে, এটা দাদন ব্যবসায়ীর মতো। অর্থাৎ কে চাঁদা নিবে, কে চাঁদা দিবে, ছাড়া মানে কীভাবে ছাড়ানো হবে, একটা চক্র তৈরি হয়েছে। এই বিষয়টা একই সঙ্গে গোপালগঞ্জের বিষয়টিও রয়েছে, যে গোপালগঞ্জের যে রাজনৈতিক সংঘাত, সেটিকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেখানে দায়ী ছাড়া কোনো ব্যক্তিকে আটক করা হচ্ছে না, কারফিউ সরিয়ে 144 ধারা জারি করা হয়েছে। আমাদের দেশে একটা চাঁদার অর্থনীতি আছে, কালো টাকার অর্থনীতির মতো চাঁদাবাজদেরও একটা অর্থনীতি আছে। এই চাঁদা কথাটা কিন্তু খুবই আপত্তিকর একটা কথা, এই অর্থে যে ধরুন আমাদের এই ভূখণ্ডে যা কিছু বড় কাজ সব কিন্তু গণচাঁদার ভিত্তিতে হয়েছে। সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন স্কুল প্রতিষ্ঠা করেছেন, কিংবা বিভিন্ন জায়গায় যে সামাজিক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, একসময় পাড়ার ক্লাব থেকে শুরু করে যত বড় বড় প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলোকে চলতে হয়তো চাঁদার বিনিময়ে। কিন্তু চাঁদাবাজি শব্দটা এমন হয়ে গেল যে জোরপূর্বক টাকা আদায়টাকে চাঁদাবাজি বানিয়ে ফেললেন। এটা তো জিম্মি করে টাকা আদায়, এটা চাঁদাবাজি না, কিন্তু এটাকে তারা চাঁদাবাজি নাম দিয়ে, যাই হোক এটা হলো। এর একটা অর্থনীতি আছে। একটা রাফ এস্টিমেট একবার করতে গিয়েছিলাম আমরা তখন হিসাব করে দেখেছিলাম যে বাংলাদেশে প্রায় 1,80,000 কোটি টাকার একটা এই গোপন স্রোত আছে। ট্রাকের চলার চাঁদা, গুলিস্তানে হকার বসার চাঁদা, রাস্তায় রিক্সা চলার চাঁদা, কিংবা পরিবহনের ক্ষেত্রে কোন রুটে কোন বাস চলবে তার জন্য চাঁদা। এইরকম করে হিসাব করলে এর এমন একটা গোপন অর্থনীতি আছে, বিশাল অর্থনীতি। এর ভাগ প্রশাসন, পুলিশ এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল কিংবা ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দল, তাদের মধ্যে বন্টন হয়ে যায়, এবং এগুলোর একটা এলাকার অধিপতি আছে। আগে যেমন জায়গিরদার ঠিক করা ছিল সম্রাটের আমলে, এখন এরকম জায়গিরদার আছে। এক একটা এলাকা, এই এলাকার হকার ব্যবসাকে নিয়ন্ত্রণ করবে, এই এলাকার রিক্সাকে নিয়ন্ত্রণ করবে, এই এলাকার ছোট দোকানদারকে নিয়ন্ত্রণ করবে। আমরা একটা এলাকা সার্ভে করেছিলাম, সেখানে 170টা সবজির ভ্যান সবজি বিক্রি করে। তা সবজির ভ্যান যে সবজি বিক্রি করে, প্রতিটা ভ্যান থেকে প্রতিদিন 150 টাকা করে নেওয়া হয়। তাহলে দেখুন, ওই এলাকার যিনি কাউন্সিলর, তার এটা নিয়ন্ত্রণ করেন। এই যে কারণের মধ্যে একটা কাউন্সিলর নির্বাচনের জন্য 3-4 কোটি টাকার খরচ হয়। তারপরে এই পরিমাণ, তার বহুগুণ বেশি পরিমাণ টাকা তারা ইনকাম করতে পারেন। আমাদের এমপি ইলেকশন, পার্লামেন্ট মেম্বার নির্বাচনে কেন কোটি টাকার মনোনয়ন বাণিজ্য এবং কোটি কোটি টাকার ইলেকশন বাণিজ্য হয়? তার মানে এই যে এমপি বলি, আমাদের কাউন্সিলর বলি, তারা প্রত্যেকে কিন্তু এই অবৈধ অর্থ সঙ্গে যুক্ত হয়ে আছেন। ফলে এটা ওই ইজারাদারি প্রথার মতোই, এবং এই ইজারাদার পরিবর্তন হয়েছে, কিন্তু ওই টাকা উত্তোলনটা বন্ধ হয়নি। আর গোপালগঞ্জের কথা যেটা বললেন, গোপালগঞ্জে দেখুন যে পরিমাণ গ্রেপ্তার হয়েছে, সংখ্যাটা দেখলেও তো বোঝা যায় এটা একটা গণগ্রেপ্তারের পর্যায়ে চলে গেছে। যে কারণে যে বিএনপি এতদিন নির্যাতিত হয়েছে গোপালগঞ্জে, সেই বিএনপি পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। ফলে আমাদের এই নির্দোষ মানসিকতা নিয়ে না, কারোর উপর নির্যাতন করা হচ্ছে না, এই কথাগুলো কিন্তু কোনো মূল্য থাকে না। কিন্তু একটা বিষয় এখানে গোপালগঞ্জের একটা বিষয় রয়েছে কিনা, যে আমরা দেখলাম যে গোপালগঞ্জে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে গোপালগঞ্জে প্রতিরোধের কথা বলেছেন। সেই জায়গাটা আসলে সরকার, ভারত সরকারকে কিছু অবহিত করেছে কিনা বা করা উচিত ছিল কিনা এই জায়গাটিতে? অবশ্যই এটা উচিত, কারণ কোনো দেশের ভূখণ্ডকে ব্যবহার করে কেউ আর একটা দেশকে অস্থিতিশীল করতে চাইলে সেটা তো রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ হওয়া উচিত। যেমন
একসময় ভারত আমাদেরকে বলেছিল না যে বাংলাদেশের মধ্যে থেকে পরে সে ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তো এটা তো রাষ্ট্রের একটা ভূমিকা থাকবেই, কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো একটা অঞ্চলকে আমি যেন দায়ী না করি, কোনো একটা অঞ্চলকে একটা ব্লেম দিয়ে কোনো ধরনের ব্লেম গেমের মধ্যে ফেলতে না পারি। আমাদের দেশ এমনি একটা ছোট ভূখণ্ড, অনেক মানুষের দেশ, এইখানে আঞ্চলিকতা, এইখানে জাতপাত, এখানে সাম্প্রদায়িকতা আমাদের জাতীয় ঐক্যটাকে বারবার বিনষ্ট করেছে। আমরা যেন ওই বিনষ্ট করার পথে না হাঁটি। আমাদের তো রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক হয়েছে, এই জায়গায় ছোট্ট করে যদি একটু বলেন যে আমরা দেখছি যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা একসঙ্গে ছিলেন তাদের মধ্যে এখন নানান ধরনের অনেক চলছে রাজনীতির মাঠে। একটা লক্ষ্য থেকে তো ঐক্য তৈরি হয়। তা সেই সময় লক্ষ্যটা ছিল যে প্রথমত এই ফ্যাসিস্ট সরকারকে সরানো, তারপর তো প্রত্যেকটা দলের একটা ভাবনা আছে যে কীভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, ফলে এই ক্ষেত্রে মত পার্থক্য হতেই পারে। জি, আলোচনা শোনার জন্য রাজিকুজ্জামান রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ দেখতে পাবেন প্রতিদিন সকাল 9টা 20 মিনিটে বাংলা ভিশনের পর্দায়। আগামীকাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।